আমার আর তখন পিছোবার জায়গা নেই। দেওয়ালে একেবারে পিঠ থেকে গেছে। এক পা করে এগোতে এগোতে কালো আলখাল্লা পড়া সেই বিশাল মূর্তিটা তখন আমার এক হাতের মধ্যে এসে গেছে। তার গরম নিঃশ্বাস আমার গায়ে লাগছে। চোখ দুটো ভাটার মতন ঘুরছে। তার মাথা প্রায় ছাদে ঠেকেছে। মুখ দিয়ে ক্রমাগত লালা ঝরছে। মাঝে মাঝে বিকট একটা আওয়াজ বের করছে। দাঁতগুলো ধারালো ছুরির মতো চকচক করছে। আর এক পা এগুলি আমাকে ধরতে পারবে। আমার সমস্ত স্নায়ু যেন অবশ হয়ে গেল। পালাবার রাস্তা নেই, এটা বোঝার সঙ্গে সঙ্গেই হৃৎপিণ্ডটা যেন বুকের খাঁচার উপর দমদম দমদম করে ঘা মারছিল। একটা ঠান্ডা শিরোহন সারা শরীরে কাটা দিয়ে গেল। এবার আমার ভবযাত্রা শেষ। এই পর্যন্ত বলেই আমি থামলাম। সঙ্গে সঙ্গে অনেকগুলো স্বর চিৎকার করে উঠল। আমি চোখ বুঝে চায়ে এক চুমুক দিয়ে বললাম, দাঁড়া দাঁড়া, যা টেনশন, আমার গলা তো শুকিয়ে যাচ্ছে তাই না, একটু গলাটা ভিজিয়ে নি। এবার ছোটদের সঙ্গে বড়রাও গলা মেলালো। আমার মাস্তুতো দাদা তুষারদা বলল, তুই একদম মুখ্যম জায়গায় থামলি। এমন ক্লাইম্যাক্সে পৌঁছে কেউ থামে? এটাই তো আসল, কখন থামতে হবে একটা বড় লেখক আর বড় ওস্তাদ ছাড়া কেউ জানে না। তোমাদের আগ্রহটা ধরে রাখতে না পারলে আমার তো গল্প বলাই শেষ, সেখানে তো কোনো মজাই নেই না। এমন সময় মাসিমা ঢুকলেন। মিলিটারি অফিসারের মতো কড়া নির্দেশ দিয়ে বললেন, অনেক রাত হয়ে গেছে, খেতে যাও, খাবার টেবিলে গল্প হবে। অগত্যা গুটিসুটি সবাই গিয়ে বসলাম খাবারের টেবিলে। এর ফাঁকে বলে রাখি, যারা প্রথমের অংশটুকু থেকে বাদ পড়েছ তাদের ছোট্ট করে গল্পের মুখটা ধরিয়ে দিই। গল্প ঠিক নয়, আমার জীবনের সেই এক ভয়াবহ অভিজ্ঞতার কথা। ঘটনাটি ঘটেছিল গতকালে ওই শীতকালে, মানে ডিসেম্বর মাসের দিকে। জায়গাটার নাম গাজল, মালদা থেকে প্রায় 40 কিলোমিটার দূরে। বাসের যোগাযোগ ভালোই আছে, একদম গ্রাম এবং মুসলমান প্রধান। সেই গ্রামে এক মস্ত সাধক আছে, তিনি পীর বাবা নামে খ্যাত। গোটা উত্তরবঙ্গে সবাই তাকে এক নামে চেনে। পীর বাবার নাকি অনেক অলৌকিক শক্তির অধিকারী। কোনো শনিবার অমাবস্যা পেলে তিনি সারা রাত কঠিন সাধনায় বসেন। সেই সময় তার উপর জিনের ভর হয়। ভরের মুখে তিনি অনেকের ভূত ভবিষ্যৎ বলে দেন। গত বছর মালদায় দাদার মেয়ের অন্নপ্রাশনে গিয়ে এই খবরটা আমার কানে আসে। দাদার ভাইরা ভাই দিলীপ দা পীর বাবার বিরাট ভক্ত। তার ধারণা তিনি যা কিছু করেছেন, মানে ব্যবসা, গাড়ি, বাড়ি, সবকিছুই ওই পীর বাবার জন্য। আমার আবার এসবে একদম বিশ্বাস নেই, সব আজগুবি। তাই দিলীপদার মুখে ওর কথা শুনেই আমি লাফিয়ে উঠে বললাম, দিলীপদা, আমাকেও সেই পীর বাবার কাছে নিয়ে চলো, আমি যাব। দিলীপদা প্রথমে রাজি হয়নি, তারপর জিদাজিদি করতে মিন রাজি হলেন। ঠিক হলো আমি, দিলীপদা আর বৌদি যাব। তবে দিলীপদা আমাকে প্রথমেই সাবধান করে দিলেন, বললেন, দেখ, তুই বলছিস বলে তোকে কিন্তু আমি নিয়ে যাচ্ছি, কিন্তু ওখানে গিয়ে বাবাকে কোনো রকম পরীক্ষা টরীক্ষা করতে যাস না, তাহলে কিন্তু নিজের বিপদ তুই নিজেই ডেকে আনবি।
আরে না না, আপনাদের কোনো চিন্তা নেই, আমি যথেষ্ট ভক্তি নিয়েই যাব। শুধু দেখব ভূত বা জিন উনি কিভাবে নিয়ে আসেন, আর তার সঙ্গে যদি উপর পাওনা হিসেবেও আমার ভবিষ্যৎটা জানা যায় তাহলে মন্দ কি। আমরা প্ল্যান মতো শনিবার রাত 8টার সময় স্টার্ট করলাম। দিলীপদা আর বৌদি সারাদিন উপোস করেছে, ওখানে নাকি এই নিয়ম। অবশ্য আমি ওইদিকে যাইনি, শরীরে কষ্ট দিয়ে কিছু করা আমার ধাতে হয় না বাবা। বেরোবার সময় বৌদি দেখি প্রচুর ফুল বেলপাতা বোঝাই করে একটা সাজি নিয়েছে। আমি আর কি নেব, গলায় ঝোলানো ক্রসটা মাথায় ঠেকিয়ে নিলাম। পকেটে নিলাম বিদেশি চার্জার টর্চটা। গাড়ি স্টার্ট দিল। গাড়িতে বেশিক্ষণ সময় লাগলো না, 9টার মধ্যে ওখানে পৌঁছে গেল। একদম গ্রাম, অধিকাংশ মাটির বাড়ি। আমরা যে বাড়িটার সামনে গিয়ে নামলাম সেটাও মাটি, তবে মাথাটা টিন দিয়ে ঢাকা, সামনে অনেকটা উঠুন। একে শীতকাল, তার উপর অমাবস্যা, চারিদিকে ঘুট ঘুট অন্ধকার। বারান্দায় একটা টিমটিমে আলো জ্বলছিল। আমরা সেই দিকেই এগোলাম। কাছে গিয়ে দেখি 2জন পুরুষ ও একজন মহিলা চাদর ঢাকা দিয়ে একটা হ্যারিকেনের পাশে বসে আছে। কারোরই মুখ দেখা যাচ্ছে না। একটা কালো কুকুর পাশে গুটিসুটি মেরে শুয়ে আছে। বাবার কথা জিজ্ঞেস করতে ওরা আমাদের বসতে বলল। বৌদি আর দিলীপদা ওখানেই বসে পড়েছে, আমি বসলাম না। বাড়িটার চারদিকে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। মাটির বাড়ি হলেও বেশ শক্ত। পিছনের দিকে অনেক বড় বড় পাথর ফেলা আছে, কি জন্য কে জানে। আমি পিছন দিকে একটা দরজা টরজা থাকবে আশা করেছিলাম, কিন্তু সে সবকিছুই নেই। আমি হতাশা হয়ে যখন সামনের দিকে চলে আসবো ভাবছি, হঠাৎ দেখি একটা কালো মোটা লোক চাদরে মুখ অর্ধেক ঢাকা আমার সামনে এসে হাজির হয়েছে। আমি দারুণ চমকে গেছি। লোকটা ঠান্ডা গলায় বলল, এখানে কি করছেন? এদিকে আসা বারণ আছে, জানেন না? না, এখানে বাথরুম নেই কোনো। লোকটা একটু চিন্তা করলো, তারপর বলল, ওইদিকে চলে যান, এইদিকে আর আসবেন না, বিপদ হতে পারে। কোনো কথা না বলে আমি সামনে চলে এলাম। তবে লোকটাকে কিন্তু আর দেখতে পেলাম না। সামনে আসতেই দিলীপদা বললেন, কোথায় গিয়েছিলি? এদিকে সময় হয়ে গেছে, তাড়াতাড়ি ভিতরে চ। আমরা ভিতরে ঢুকলাম। ঢোকার মুখে দেখি সেই লোকটা দাঁড়িয়ে আছে। আমি কিন্তু টর্চটা জমা না দিয়েই ভিতরে ঢুকে গেলাম। ঢোকার মুখটা খুবই সরু, একজন করে লোক ঢুকতে পারে। তবে ঘরটা অনেকটা বড়। একদিকে টিমটিম করে একটা প্রদীপ জ্বলছে, যতটুকু না আলো দিচ্ছে তার চেয়ে বেশি ছায়া। সেই আলোয় দেখলাম এক কোণে পীর বাবা বসে আছেন, একটা বাকছালের আসনে। কালো আলখাল্লা পরা বিশাল চেহারা, সাদা দাড়ি অনেকটা ঝুলছে, মাথায় টাক, 2 চোখ বোঝা, গলায় পুঁথির মালা। মালা জপ করছে। একটা নির্দিষ্ট সংখ্যা পূরণের সঙ্গে সঙ্গে মালা মাটিতে ঠক করে ঠেকাচ্ছে। এই আওয়াজটা যেন ঘরে প্রতিধ্বনিত হয়ে অনেক গুণ হয়ে আমার কানে বাজছে। আমরা ছাড়াও ঘরে আরো দর্শনার্থী ছিল, বেশিরভাগই মহিলা, সবই গ্রামের দিকে। সবার হাতেই ফুলের ডালা, মিষ্টির বাক্স। আমরা শহর থেকে এসেছি বলে বোধ হয়
আমাদের সামনের জায়গাটা ছেড়ে দিল। আমরা মাটিতে বসলাম। মাটির মেঝে খুব ঠান্ডা। আমি একটু পরে উঠে দাঁড়ালাম। কবজি উল্টে দেখলাম রাত ওই 12:30। তার মানে এখনো আধ ঘন্টা। বাবা নাকি ভর হয় ঠিক রাত 1টার সময়। গ্রাম বলে বোধ হয় চারিদিকে একেবারে নিস্তব্ধ। সবাই একদৃষ্টে বাবার দিকে তাকিয়ে আছে। আমি পিছন ফিরিয়ে সেই লোকটাকে খোঁজার চেষ্টা করলাম। দরজায় এখন আর কেউ নেই। দরজাটা বাইরে থেকে বন্ধ। বাবার পিছন দিকে বিরাট ছায়া দুলছে। এক দৃষ্টে তা দেখতে দেখতে আমার বোধহয় একটু তন্দ্রা মতো এসেছিল। হঠাৎ প্রচন্ড শব্দে চমকে উঠলাম। শোঁ শোঁ করে বিশাল একটা কিছু বাড়ির চালায় এসে বসলো মনে হলো। চালটা মরমর করে উঠল। নিমেষেই দেখি পীর বাবার দেহটা আরো লম্বা ও বড় হয়ে গেছে। মাথাটা প্রায় ছাদে ঠেকেছে। চোখের মণিগুলো বড্ড চকচক করছে। পাশ থেকে একজন বলে উঠল, বাবার ভর হয়েছে, আপনাদের যা প্রশ্ন করার করুন। সবাই প্রণাম করে একে একে নিজের প্রশ্ন জিজ্ঞেস করতে লাগলো। একটা খুব ঠান্ডা স্বরে দূর থেকে শব্দগুলো, মানে তাদের প্রশ্নের উত্তরগুলো ভেসে আসতে লাগলো। আওয়াজটা যান্ত্রিক নয়, আবার মানুষের গলাও নয়। কেমন যেন অপার্থিব, গায়ে কাটা দেয়। হঠাৎ সেই শব্দটা থেমে গেল। তার বদলে একটা বিভৎস স্বর ভেসে এলো। এই স্বর আমি কোনোদিনও ভুলব না। অতি বড় সাহসীরও প্রাণ ঠান্ডা হয়ে যায় সেই স্বর শুনে। এর কণ্ঠস্বর বলল, কষ্ট দিয়ে ধরে নিয়ে একবার যদি সুযোগ পাই তাহলে তোকে চিবিয়ে খাবো। পর মুহূর্তে ঝটপট আওয়াজ কানে এলো। তারপরই দেখলাম পীর বাবা আবার নিজের আসনে বসেছে। দিলীপদা বললেন, বাবার নাকি রাতে 2-3 বার ভর হয়, আবার ভর আসতে প্রায় 1 ঘন্টা দেরি হবে। আমি ভাবলাম এই ফাঁকে একটু বাইরে থেকে ঘুরে আসি, কিন্তু দরজার কাছে এসে দেখি তা বন্ধ। ওধার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। একজন বলল, একবার ঢুকলে ভর শেষ না হওয়া পর্যন্ত বাইরে যাওয়া যাবে না, কড়া নির্দেশ। অগত্যা আমি আবার নিজের জায়গায় এসে দাঁড়ালাম। কিন্তু এবার আর বেশিক্ষণ অপেক্ষা করতে লাগলো না। প্রায় আধ ঘন্টার মধ্যেই সেই আগের মতো ব্যাপার আরম্ভ হলো। এবার বাড়িটা এত জোরে কেঁপে উঠল যে মনে হলো ছাদ বুঝি ভেঙে পড়বে। সবে 2-1 জন বাবাকে প্রশ্ন করছে। হঠাৎ ঘরের ভিতরেই ঝোড়ো হাওয়া বইতে লাগলো। অবাক হয়ে ভাবলাম, দরজা তো বন্ধ আছে, তো হাওয়া আসছে কোথা থেকে? পীর বাবা মনে হলো টলছেন। টলতে টলতে ওর হাত থেকে পুঁথির মালাটা ছিটকে মাটিতে পড়ল। পরক্ষণেই হি হি করে এক হিমশীতল হাসির শব্দ, আর তারপরেই মানুষ্য কণ্ঠ বিভৎস চিৎকার।
ঘরে যেন তাণ্ডব চলছে। আলোটা আগেই নিভে গিয়েছিল। সামনে প্রচন্ড ঝটপটানি হচ্ছে তা বুঝতে পারছি, কিন্তু আলো না থাকার জন্য কিছু দেখতে পাচ্ছি না। ভয়ে সবাই একে অপরকে জড়িয়ে ধরেছে। হঠাৎ আমার মনে হলো পকেটেই তো টর্চটা আছে। তাড়াতাড়ি সেটা বের করে জ্বালিয়ে সামনে ফেললাম। যা দেখলাম তাতে শিউরে উঠলাম। পীর বাবা মাটিতে শুয়ে আছেন, আর তার বুকের উপরে একটা কালো রঙের ভয়ঙ্কর মূর্তি। পীর বাবা প্রাণপণে নিজেকে ছাড়াবার চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। সেই মূর্তিটা দাঁত দিয়ে ওর গলার কাছটা কামড়াবার চেষ্টা করছে। আমি টর্চ জেলে এক পা এগোতেই মূর্তিটা উঠে দাঁড়াল। আমি টর্চ জেলে আছি। সেই বিরাট মূর্তিটা এক পা করে এগোতে লাগলো আমার দিকে। আমি পিছোতে একেবারে দেওয়ালে আটকে গেলাম। আমি ওর চোখের উপর থেকে চোখ সরাচ্ছি না। বেশ বুঝতে পারছি একটা কিছু করলেই ওটা আমাকে মেরে ফেলবে। পীর বাবার মন্ত্রপুত মালাটা যে কোথায় ছিটকে গেছে তা কে জানে। ওটা পেলেও ঠেকানো যেত। কিছু না পেয়ে আমি আমার শেষ সম্বল ক্রসটা গলা থেকে খুলে সামনে বাগিয়ে ধরলাম। মূর্তিটা থমকে গেল, তারপর এক পা করে পিছুতে লাগলো। ঠিক এই সময় আমার অবশ হাতটা থেকে টর্চটা মাটিতে পড়ে গিয়ে ঘরের ভেতরটা অন্ধকারে ডুবিয়ে দিল। সেই অন্ধকারে অনুভব করলাম বাড়িটা একটা প্রচন্ড ঝাঁকুনি খেয়ে থরথর করে কেঁপে উঠল। তারপর সব নিস্তব্ধ। আমার গা দিয়ে তখন দরদর করে ঘাম ঝরছে। ছুটে দরজার কাছে এসে হ্যাচকা টান মারলাম। দরজা খুলে গেল। আমি দিলীপদা আর বৌদিকে নিয়ে ছুটে বেরোলাম। তারপর যে কিভাবে গাড়ি চালিয়ে বাড়িতে ফিরেছি তা কিছুই মনে নেই। এই পর্যন্ত বলে দম নিতে আমি একটু থামি। টেবিলের চার ধারে একবার চোখ ঘুরিয়ে নিই। কারো মুখে কোনো শব্দ নেই। সবাই হাঁ করে আমার কথা গিলছে। আমি আবার শুরু করি। দুদিন আমি বিছানা ছেড়ে উঠতে পারিনি। ওই বিভৎস মূর্তিটা বারবার আমার চোখের সামনে এসে দাঁড়াতো। ওটা যে কি, জিন না প্রেত তা আমি জানি না। আর পীর বাবাই যে কিভাবে ওকে নিয়ে আসতেন তাও বুঝতে পারিনি। তবে পীর বাবার জীবন যে একদিন ওদের হাতেই শেষ হবে তা নিঃসন্দেহে বুঝতে পেরেছিলাম। আমার খাওয়া হয়ে গিয়েছিল, তাই উঠতে উঠতে বললাম, জানি আধুনিক বিজ্ঞান এটা নিশ্চয়ই মেনে নেবে না, তবে বুদ্ধিতে সবকিছু ব্যাখ্যা করা কি চলে? এতক্ষণ আপনারা শুনলেন লেখক পোপো মুখোপাধ্যায়ের কলমে গাজলের পীর বাবা। গল্প পাঠে রাজু। গল্পটি শুনতে ভালো লাগুক আর মন্দ লাগুক একটা কমেন্ট করে জানিয়ে দেবেন প্লিজ। আর হ্যাঁ, লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আমরা আবার আসছি অন্য কোনো গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।